নমস্কার, শুভ সন্ধ্যা এবং সৈকথার ভার্চুয়াল আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় অনালোচিত চন্দ্রানী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নব্বইয়ের বিশিষ্ট কবি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন বিদুর পত্রিকার সম্পাদক ও কবি বিদ্যুৎ কর। বন্ধুরা, আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, সেই প্রশ্ন আমরা তুলে ধরব এবং আলোচনা করব। তো আমরা এই অনুষ্ঠানটি শুরু করি কবি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা পাঠের মাধ্যমে। কবিতা সংগ্রহ এই বইটি থেকে আমি পাঠ করছি। সামাজিক বনে 2-1 মিনিট। সম্ভবত কারণ ছিল বাড়ি না ফেরার, তাই আজ শহরের তিরস্কার ফেলে এই বনে পালিয়েছি। আমোদ যতই হোক, পিছনে এসেছে পিছু টান। গাছের সংসার ছুঁয়ে দেখি ওরা ভালো আছে কিনা। একটি গাছের মেয়ে চূড়ো করে খুঁজেছিল ফুল, একটি গাছের ছেলে আল গোছেছিল ওর বাহু। পাতার সবুজ গন্ধ, সারাদিন ছুঁই ছুঁই রোদ। ও বন, তোমার কোলে শোবো নাকি 2-1 মিনিট। কি কথা ফাল্গুন কয়, বনময় শিকড় বাকল। ঝুরঝুরু ছড়া ফুল, কোকিলের অন্য মোনা কুহু। শিকড় ডোবানো জলে জলচর ডাকুক। সঙ্গত জবাব দেখি বাড়ি না ফেরার। তাই আর দুটি অপলক ফুল দিয়ে গেছে গাছের সমাজ। এই কবিতাটি 1992 সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের এটি বোধহয় দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর আগে দিদি লিখেছেন বিভিন্ন একটি পত্রিকায় পত্রপুঞ্জ, সন্দীপ দত্ত ম্যাগাজিন লাইব্রেরি কবিতাটি প্রকাশিত হয়েছিল প্রথম কবিতা হিসেবে। আর দিদির এই সংক্ষিপ্ত জীবনপঞ্জি আমি একটু বলে নিই, তাহলে দর্শকদের একটু বুঝতে সুবিধা হবে। দিদির জন্ম 1960 সালে খালি শহরে। প্রথম বই চিত্রশালা, তারপরে ভাষান মঙ্গল। এই বইটি কয়েকটি কাব্যগ্রন্থের সংকলন বলা যায়, যেমন সামাজিক বনে 2-1 মিনিট, অর্জিত পদ, অনিতা মঙ্গল। তারপরে বাঁকুড়া সিরিজ, তারপরে বেরিয়েছে বাঁকুড়া সিরিজ পুনর্বাসন পর্ব। পরবর্তী বই পূর্ণ মানসী। তারপরে থানার ঘাট, কবিতা সংগ্রহ, দুর্গাপুর সিরিজ, এই বইগুলো আমরা পাচ্ছি। আর রাত বনতলী সম্মাননা পেয়েছি 2018 সালে। দিদির পড়াশোনা সংস্কৃত ভাষা ও সাহিত্য নিয়ে। এই মোটামুটি সংক্ষিপ্ত জীবনপঞ্জি যাতে হয়। অনেকে এসে গেছেন বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি। সজ্জন দত্ত এসেছেন, তিনি প্রণাম জানিয়েছেন কবি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়কে। রাহুল গাঙ্গুলি এসেছেন, চিরঞ্জীব হালদার এসেছেন। আচ্ছা, চিরঞ্জীব বলছেন যারা, আচ্ছা মাইকগুলো একটুখানি
মিউট করে রাখতে অন্যদের, মানে বিদ্যুৎ এবং হ্যাঁ দিদির মাইক যদি একটু মিউট থাকে। হ্যাঁ, সৌমনাদি এসেছেন, চন্দ্রদীপা সেন শর্মা এসেছেন। হ্যাঁ, অনেকেই এসেছেন, আপনারা সঙ্গে থাকুন। আমি প্রথমে দিদির কাছে যাচ্ছি। দিদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন, যে কবিতা লেখার যে শুরুর দিনগুলো কিভাবে তোমার কাছে কবিতা ধরা দেয়, এই ব্যাপারে যদি একটু কিছু বলো। কবিতা লেখা আমার কাছে খুব মানে আকর্ষণীয় প্রথম দিকে ছিল না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে হাঁটতাম, সাধারণভাবে চলতাম, সাধারণভাবে লিখতাম এবং নিজের ভেতরে যা লিখতাম সে সমস্ত ছোটবেলার কথা। তখন ছিল কলেজের দিন, কলেজ প্রয়োজনে বা স্কুলের প্রয়োজনে যা লেখা লিখতাম, কিন্তু তারপরে খুব একটা লেখালেখি আমার তখন আর হয়নি। এরপরে আমার দৈবাত শুভা প্রসন্নের সাথে যোগাযোগ হয়। সুভাদার ওখানে গিয়ে আমি কবিতা আর ছবি একসঙ্গে দেখতে পাই এবং তার মধ্যে আমি চিত্রকল্প খুঁজে বার করতে থাকি। চিত্রকল্প খুঁজে বার করতে করতে আমি দেখতে পাই যে কবিতার মধ্যে দিয়ে আমি ছবিকে পাচ্ছি, কিংবা এর মধ্য দিয়ে কবিতাকে পাচ্ছি। আর এইভাবে আমি একটা অন্য জগতের মধ্যে চলে আসি। আমি যদি বলি যে আমাকে একজন স্যার শঙ্কর চক্রবর্তী আমাদের ছিলেন, উনি আমাকে একবার ধমকেছিলেন যে জীবনানন্দ হতে চাইছো, ও হরিণ নিয়ে কবিতা লিখছো? আমি বলছি না, আমি হরিণ নিয়ে লিখছি না, জীবনানন্দ হতে চাইছি না, কিন্তু আমি নিজে একটা অন্য জগতের মধ্যে ঢুকে যাচ্ছি। যেমন আমি বসে লেখাপড়া করতে করতে আমি সবুজ রঙের পাতার ভেতর আমি তেলাকুচ পাতা, সেগুলো আমাকে আকর্ষণ করতো। তারপরে আমি যখন নাকি ইয়েতে যেতাম, ওই কবিতার মধ্যে দিয়ে যখন আমি ছবির মধ্যে দিয়ে যেতাম, তখন দেখতাম যে বিভিন্ন গাছ, সেই গাছের সমস্ত পাতা, সমস্ত ইগুলো, ডালগুলো, সেগুলো যেন মানুষের মতো ডাকছে তারা। এইরকম কিছু ব্যাপার আমার মধ্যে ঘটতো। কিন্তু এইগুলো নিয়ে আমার খুব বেশি দিন চলেনি, তার কারণ আমি আসলে পড়াশোনা নিয়েছিলাম, পড়াশোনা আমাকে কমপ্লিট করতে হয়েছিল, বাড়িতে চাপ ছিল লেখাপড়ার। সেই সব করতে করতে আমাকে হঠাৎ করে আমার মানে একটা এর মধ্যেই একটা গন্ডগোল, একটা যে কোনো ভাবেই হোক আমার একটা বিয়ে হয়ে যায়। সেই বিয়ে হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাই। হ্যাঁ বলুন। মাইক্রোফোনটা একটু মুখের থেকে দূরে সরাও তো, তাহলে পরিষ্কার আসবে। হ্যাঁ হ্যাঁ এবার বলো। হ্যাঁ, আমি বিয়ের আসর, বিয়ের যখন হয়ে যায়, বিয়ের আসর দেখলাম যে এটা পুরো আমার বিপরীত জায়গা। বিয়ের ব্যাপারটা আমি গ্রহণ করতে পারলাম না, এবং তার জন্য আমার উপর প্রচুর অত্যাচার, শারীরিক মানসিক অত্যাচার হয়েছে। আমার সন্তান হয়েছে, সন্তানরাও ভুক্তভোগী। তবু তার সত্ত্বেও আমি কবিতা লেখা এবং এই আমার একা থাকা, একা জীবন যাপন করা, তখন আমি দেখলাম যে আমি কিভাবে বাঁচবো। আমাকে আটকে রেখেছে ঘরের মধ্যে। তখন আমার 22 বছর বয়স হবে। ঘরের মধ্যে আটকে রাখার জন্য আমি একা পড়ে গেছি। চারপাশে জল থই থই করছে, কাঠকুটো ঘর, সেই তার মধ্যে বসে আছি আমি সন্তান নিয়ে, আমার ছোট একটি ছেলে নিয়ে। ঘরের মধ্যে কুকুর ভেসে আসছে। এইরকম অবস্থার মধ্যে থেকে আমি তখন ভাবলাম যে আমি নিজেকে কিভাবে রক্ষা করব। তখন আমি রক্ষা কবচ হিসেবে আমি কবিতাকে গ্রহণ করলাম। কবিতা আমার মধ্যে আস্তে আস্তে আমাকে ভেতরে একটা অন্য জগতের ভেতর নিয়ে যেতে লাগলো। এইবার আমি দেখতে পেলাম যে কবিতা যখন আমি বলছি, তখন সেই কবিতাগুলো কোথায় যাচ্ছে? কবিতাগুলো কি জলের মতোই ভেসে যাচ্ছে, নাকি কবিতাগুলি আমার ভেতরে অন্য কোনো সত্তা জন্ম দিচ্ছে? আমি তখন সেই কবিতার জন্য এরপরে আমি পরে মুক্তি পাই, কিছুক্ষণের জন্য মুক্তি দিত ওরা আমাকে। তখন আমি মণিভূষণ ভট্টাচার্যের কাছে যেতাম। মণিভূষণ ভট্টাচার্য প্রথমে আমাকে শেখালেন সাবজেক্টিভ কাকে বলে আর অবজেক্টিভ কাকে বলে। উনি আমাকে বললেন যে বাপু, আমি তো অবজেক্টিভ লিখি, আমি তো সাবজেক্টিভ লিখি না, কিন্তু তোমার কবিতা তো সাবজেক্টিভ। আমি তখন হাঁ করে জিজ্ঞেস করলাম সাবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে। তখন উনি আমাকে
বুঝিয়ে দিলেন। আমার চাইতে অনেক বেশি এগিয়ে ছিল এইসব ব্যাপারে আমারই এক বান্ধবী মন্দিরা রায়, বোধিসত্ত্ব পত্রিকার সম্পাদিকা। কিন্তু ওর জীবনযাপন অন্যরকম। আমি আবার 22 বছরই তখন আটকে গেছি সংসার, বাচ্চা কাচ্চা, ঘর সংসার এসব নিয়ে। যাই হোক, এইভাবে আমি চলতে চলতে যখন আমি আম, ওখান থেকে আমি মুক্তি পেলাম, তখন অনেকটা দিন দেরি হয়ে গেছে। একদিন আমি তরকারি করতে করতে দেখতে পাচ্ছি যে এর ভেতরে মানে আমার কোনো কবিতা আসছে না, আমার মাথায় কোনো কবিতা আসছে না, আমার তরকারি কুটে যাচ্ছি অথচ আমি কোনো চিন্তা চলে গেছে, চেতনা চলে গেছে, তাহলে আমার কবিতা কোথায় গেল? এইগুলো ভাবছিলাম। এর মধ্যে কিছুদিন পরে সন্দীপের একটা চিঠি এলো যে আমি একটা বই করছি 3 জনকে নিয়ে, তার মধ্যে তুমি একজন, তুমি আমাকে কিছু কবিতা দাও, আমি একটা বই করব। সন্দীপ দত্ত আমার ছোটবেলার বন্ধু, মাঝে মধ্যে আমার বাড়িতে আসতো। সন্দীপের কথায় আমি কিছু কবিতা, আমার সন্দীপের কাছে আমার কিছু কবিতা ছিল, এই কবিতাগুলো নিয়ে আমি তার সাথে ওর ওর প্রেরণায় আর ওর উৎসাহে আমি আরো কিছু কবিতা লিখি। কবিতাগুলো নিয়ে আমি সন্দীপকে বাই পোস্ট পাঠাই। সন্দীপকে আমি এমন ভাবে কবিতা মাঝে মাঝে পাঠাই যে পোস্ট কার্ডে লিখে লিখে আমি কবিতা পাঠাতাম এবং সন্দীপ সেগুলো সংগ্রহ করতো। এইভাবে আমি লিখতে, সন্দীপ একদিন আমাকে আবার ডাকলো, ডেকে বলল তুমি এসে আমার লাইব্রেরিতে কবিতা পাঠ কর। কবিতা পাঠ করতে গেলাম, সেখানে আমি প্রথম পরিচিত হলাম অনিন্দ্র গুপ্তের সাথে। প্রচুর কবিতা নিয়ে প্রচুর আলোচনা হলো, ফুলগু বসু ছিলেন। কিন্তু আমি ধমক যতটা খেয়েছি, তিরস্কার যতটা পেয়েছি, পুরস্কার ততটা কিছুই আজ অব্দি হয়নি। যার জন্য আমার কবিতাতে লেখা হয়েছে যে শহরের তিরস্কার ফেলে এই পালিয়েছে বনে। দিদি, আহ, এই যে ঘাত প্রতিঘাত, এই যে সংগ্রামের মধ্যে দিয়ে এই যে তোমার জীবন, এই এটা কি তোমাকে তোমার লেখাকে লেখার সহায়ক হয়েছে নাকি অন্তরায় হয়েছে? এটা এইরকম জীবন হ্যাঁ, না আমার থাকলে কি কবিতা, তুমি আরো বেশি লিখতে পারতে? এইটা প্রশ্ন আমার। হ্যাঁ বলো। আমি আসলে ভাবিনি যে কবিতাকে কিভাবে আমি নেব। কবিতা আমার ভেতরে যেভাবে এসেছে আমি সেভাবেই নিয়েছি। কিন্তু তিরস্কারটাই বেশি আমার হয়েছে। আমাকে একবার ফল্গু বসু আক্রমণ করেছিলেন এই সামাজিক বনে 2-1 মিনিট নিয়ে। উনি বলেছিলেন, উনি উনি তো লাইব্রেরিয়ান ছিলেন, ট্রেনে করে যাচ্ছিলেন, আমি দাঁড়িয়েছিলাম রানাঘাট স্টেশনে, উনি লাফ দিয়ে নেমে এলেন গার্ডের কম্পার্টমেন্ট থেকে, এসে বললেন 2 নম্বরই পত্রিকায় 2 নম্বরই কবিতা কেন লিখছেন? এত ধমক, আমি ভয়ে আতঙ্কে আমি ভাবলাম যে আমি কি লিখবো, কিন্তু আসলে আমি ওভাবে ভাবিনি জিনিসটা। আমি আমার ভেতরে যেটা এসেছিল সেটা তখন আমি কোনো বন দেখিনি, আমি কোনো নদী দেখিনি, কোনো সমুদ্র দেখিনি, আমি শুধু ঘর সংসার দেখেছি। তখন আমি তার মধ্যে থেকেই আমি লিখতে মানে চেষ্টা করেছি। আর নিজের ভেতরেই আমার আসছে যে শহরের তিরস্কার পেলে এই পালিয়েছে বনে। শহরের আচ্ছা, তিরস্কার বলতে আমি, হ্যাঁ বলছি, শহরের তিরস্কার বলতে আমি এমনি হেঁটে যাচ্ছি, মানে আমি একজন ঘরের বউ বলে আমার কারোর সাথে আড্ডা মারা, গল্প করা, কবিতা পাঠ সবই আমার বন্ধ করে দেওয়া হয়েছিল। তবুও আমি কারোর সাথে কথা বলতাম, কারোর সাথে গল্প করতে যেতাম। তখন একজন রানুদি বলে একজন কবি, উনি আমাকে বললেন যে রাস্তায় হঠাৎ ধমকে বললেন সংসার করো, বাচ্চা সামলাও, কেন তুমি কবিতার দিকে যাচ্ছ? এই আমি যখন প্রথম কবিতাটা লেখা শুরু করি, তখন আমার ওই লাইনটাই মনে আসে যে শহরের তিরস্কার ফেলে এই পালিয়েছি বনে। আমি তখন পালাতে শুরু করলাম, আমি ঢুকে যেতে শুরু করলাম বিভিন্ন ধরনের গাছের ভেতর। কিন্তু গাছ বলে কিন্তু তখন আমি শাল দেখিনি, সেগুন বা তমাল বা পিয়াল আমি কিছুই দেখিনি, পলাশ কিছুই দেখিনি, কারণ আমার তখনও ইয়েতে যাওয়া হয়নি, ওই আপনার ওই কি বলে ওই বাঁকুড়া। বাঁকুড়ায় যাওয়াটা একটা অন্য ধরনের কাজ, সেটা আমি পরে বলবো। কিন্তু আমি যে এই যে এইভাবে যে তিরস্কার পেতে পেতে শিশুদের রেখে আমি পালিয়ে যেতাম বনের ভেতর, তখনই আমি লিখছি যে আমোদ যতই হোক পেছনে পেছনে পিছু টান, গাছের সংসারে ওরা ভালো আছে কিনা। আচ্ছা, আমি বিদুরের কাছে আসছি, বিদ্যুতের কাছে আসছি। বিদ্যুৎ, তোমার মাইকটা একটু আনমিউট করো। হ্যাঁ, তোমার কাছে আমার তুমি তো চন্দ্রানিধির কবিতা নিয়ে, চন্দ্রানিধিকে নিয়ে বিদুর পত্রিকায় কাজ করেছো।
তো আমার একটা প্রশ্ন, এই যে বিগত 2004-05 পর্যন্ত দিদির লেখা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি, কিন্তু তারপর থেকে 14-15 বছর আমরা দিদির কবিতা কোনো না তো বাণিজ্যিক পত্রিকায় না লিটিল ম্যাগাজিনে আমরা সেভাবে পাই। তো তোমার কি মনে হয় যে এই দীর্ঘ অনুপস্থিতির কারণটা কি বলে তোমার মনে হয়? হ্যাঁ, নমস্কার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই আমি এবং সই কথা কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রকৃত অর্থে অনালোচিত কবিকে এইভাবে আমাদের সামনে নিয়ে আসার জন্য এবং সই কথার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। আর দ্বিতীয়ত, তার কবিতার আলোচনার জন্য আমার মতো একজন সামান্য মানুষকে এখানে শিলাদি জায়গা দিয়েছেন, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। কবিতার আলোচনা ঠিক কতটা করে ওঠা সম্ভব হবে আমার পক্ষে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু যেটা সম্ভব সেটা চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতার যে পাঠের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, আমি গিয়েছি। সেখানে আমার যে অভিব্যক্তি, আমার যে অভিনিবেশ, আমি দর্শকদের সঙ্গে সেটুকু শেয়ার করে নিতে পারবো। শিলাদি যেটা বলছেন যে চন্দ্রানীদির কবিতা বিগত 15-16 বছর ধরে আমরা কোনো পত্রিকাতে, সেটা বাণিজ্যিক পত্রিকা হতে পারে, সেটা লিটিল ম্যাগাজিন হতে পারে, কোনো পত্রিকাতেই সেইভাবে শিলাদিত্য নবপত্রিকার মতো দু একটা পত্রিকা বাদ দিয়ে চন্দ্রানীদির কবিতা সেভাবে দেখা যায় না। এটি সত্যি একটি ঘটনা। তো এটি কেন দেখা যায় না? শিলাদি একটা সঙ্গত প্রশ্ন দিয়ে শুরু করেছেন, আমাকে বলতে বলেছেন। আমার মনে হয়েছে এই কারণটির পেছনে আসলে চন্দ্রানীদি তো লেখা থেকে কখনো বিচ্যুত হয়ে যাননি, কবিতা থেকে কখনো বিচ্যুত হয়ে যাননি। 1989 তার চিত্রশালা প্রথম বই, তারপর থেকে আজ পর্যন্ত কবিতা থেকে তিনি কখনো ছেড়ে যাননি। যেমন অনেকের হয়, আমাদের বিখ্যাত কবি শ্রদ্ধা মনীন্দ্র গুপ্ত আমরা দেখেছি তিনি লেখালেখি থেকে কয়েক বছর বিচ্যুত ছিলেন মধ্য কিছু সময়। আবার যদি সমর সেনের কথা ধরি, তিনিও একটা সময় পরে আর লেখালেখির মধ্যে তেমন ছিলেন না, ইচ্ছাকৃতভাবে, ঘোষিতভাবে। চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় কিন্তু তা নন, তিনি নিরবিচ্ছিন্নভাবে কবিতার সঙ্গে ছিলেন, কবিতা লিখেছেন। তাহলে কেন তার কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় সেইভাবে দেখা যায়? এই কারণটি যদি আমাকে বলতে বলা হয়, আমি কোনো একমাত্রিক কারণ দিয়ে এটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। এর পেছনে বহুমাত্রিক কারণ রয়েছে বলে আমার মনে হয়। যে সময়ে চন্দ্রানীদি কবিতা লিখতেন, যে সময়ে তার কবিতা চর্চার শুরুর দিক আমরা যদি দেখি, সেই 90-এর দশক, সেই সময়ে বাংলা কবিতার একটা সংগঠন তৈরি হয়েছিল যারা বাণিজ্যিক পত্রিকার বিরোধী ছিলেন। ঘোষিতভাবে তারা সংগঠন করে বিভিন্ন সম্মেলন করে, তার প্রথম সম্মেলন কৃষ্ণগড়ে হয়, তারা ঘোষিতভাবে বাণিজ্যিক পত্রিকার বিরোধিতা করতেন, আদর্শগতভাবে তারা লড়াইটা করতেন। সেই সময়ে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে সেই বাণিজ্যিক পত্রিকায় কবিতা লিখতেন। ফলে বিভিন্ন লিটিল ম্যাগাজিনকে কেন্দ্র করে যে বাণিজ্যিক পত্রিকা বিরোধী একটি আন্দোলন তৈরি হয়, চন্দ্রানীদির সঙ্গে এর সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও এর শিকার হতে হয়েছে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ গোটা 90 দশক জুড়ে শুধুমাত্র বাণিজ্যিক পত্রিকায় লেখার কারণেই চন্দ্রানীদিকে লিটিল ম্যাগাজিনের সেইভাবে হাত বাড়িয়ে দেওয়া চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতার দিকে হয়নি। জমিল সৈয়দের এ মাসের কবিতার মতো কিছু পত্রিকা এই সংগঠনের বাইরে ছিল, কিন্তু বেশিরভাগ লিটিল ম্যাগাজিনকে কেন্দ্র করে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছিল,
যে গোষ্ঠীটা বাণিজ্যিক পত্রিকার বিরোধী ছিল, যেটা আমি বোঝাতে চাইছি। আর ঘটনাচক্রে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় গোটা 90 দশক জুড়ে সেই বাণিজ্যিক পত্রিকায় কবিতা লিখতেন, এটাই তার একমাত্র অপরাধ ছিল। সেখান থেকে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমরা লিটল ম্যাগাজিনে প্রথম দিকে 90-এর দশকের দিকে দেখতে পেতাম না, এটা একটা কারণ বলে মনে হয়েছে। দ্বিতীয়ত 1900 সালটা 1992 থেকে 2011 সাল, এই সময়টা যদি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি তাহলে দেখব তিনি একটা উদ্ভ্রান্ত জীবন কাটাচ্ছেন। তিনি বাঁকুড়া যাচ্ছেন 15 দিন 20 দিন 1 মাস কোনো রকমে, সেখানে কোনো রকমে প্রাণটুকু নিয়ে বেঁচে ফিরছেন, নদিয়ায় আসছেন, হয়তো নদিয়ার চাকদাহ বা পায়রাডাঙ্গা বা শিমুরালির কোনো একটা জায়গায় 1 মাস থাকছেন, আবার চলে যাচ্ছেন বাঁকুড়া, সেখানে আবার 1 মাস বা কিছুদিন থেকে আবার ফিরে আসছেন নদিয়া। অর্থাৎ গোটা 1991 থেকে 92 থেকে 2011 সাল পর্যন্ত একটা অস্থির জীবন তিনি কাটিয়েছেন, যার কোনো স্থায়ী বাসস্থান ছিল না। তিনি বলতে পারবেন না যে 6 মাস তিনি একটি জায়গায় কাটিয়েছেন। অর্থাৎ বাঁকুড়া এবং নদিয়া, নদিয়া এবং বাঁকুড়া, এই দীর্ঘ পথ তিনি 1991 থেকে 92 থেকে 2011 সাল পর্যন্ত উদ্ভ্রান্তের মতো কাটিয়েছেন এবং কবিতা লিখছেন। ফলে যারা আমরা লিটল ম্যাগাজিন করি বা বিভিন্ন বাণিজ্যিক পত্রিকাও, তাদের সঙ্গে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় একটা যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে, তাকে খুঁজে পাবো কি করে। এটার কারণেও চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমরা দীর্ঘদিন কোনো পত্রপত্রিকায় পাইনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2011-র পরে আজ পর্যন্ত তিনি স্থায়ীভাবেই বসবাস করছেন, তাহলে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমরা পত্রপত্রিকায় দেখছি না কেন? 2012-13 থেকে আজ পর্যন্ত তিনি স্থায়ীভাবে একটি জায়গায় বসবাস করেন। সেক্ষেত্রে আমি বলবো বাণিজ্যিক পত্রিকার দায়িত্ব আমি নিতে পারি না, তারা কেন চন্দ্রানীদির কবিতা ছাপেন না বা এখন প্রকাশ করেন না আমি জানি না। ব্যক্তিগতভাবে আমি যেহেতু একটি লিটল ম্যাগাজিন করি, ফলে আমি সেই ব্যাপারটি বলতে পারবো যে লিটল ম্যাগাজিনের আমরা যারা সম্পাদক, আমাদের নিশ্চয়ই কোথাও একটা অনুসন্ধানের সমস্যা তৈরি হয়েছে, বা যে ধরনের কবিদের আমরা খুঁজি, যারা বাংলা একাডেমি চত্বর বা লিটল ম্যাগাজিনের সভা মঞ্চ, বিভিন্ন সভা মঞ্চ হই হই করে বেড়ান, আলোকিত করে বেড়ান, আমরা সাধারণত সম্ভবত তাদের কবিতার পেছনে সম্ভবত বেশি ছুটছি। সম্ভবত চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের মতো যারা নিভৃতে লিখছেন, তাদের অনুসন্ধানের কাজটা হয়তো আমাদের মতো আমরা যারা লিটল ম্যাগাজিন করি, কোথাও না কোথাও আমাদের একটি অনুসন্ধানের অভাব হচ্ছে বলেই বোধহয় চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমরা দেখতে পাচ্ছি না। এবার দিদিকে বলবো, দিদিকে একটু কবিতা পাঠ করতে বলবো। দিদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে তোমার এটা আনমিউট হয়ে হবে। আচ্ছা দিদি, হ্যাঁ এই তো শোনা যাচ্ছে। চন্দ্রানীদির দিদি এটা আনমিউট করতে হবে। আচ্ছা, দিদির পাশে কে আছে জানি না, বলবো কি দিদি সন্তুকে বলুন একটু আনমিউট করে দিতে চন্দ্রানীদি। একটু আনমিউট করে দিতে হবে। আচ্ছা ততক্ষণে আমি আরেক দিদির একটি কবিতা আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে দিদি, হয়েছে? আবার তো দিদি আবার মিউট হয়ে গেল। দিদি কথা বলো একটু। না দিদি এখনো আনমিউট করতে পারেনি। না দিদি আনমিউট হয়নি।
ঠিক আছে? হ্যাঁ বলো দিদি, বলো। দিদি হ্যাঁ, একটা কবিতা কবিতা পড়ো। আচ্ছা বলছি। হ্যাঁ। তুমি কি একাই শেষে একা একা বেড়াতে এসেছো? পুরুলিয়া যাবে বলে, চক্রধরপুর যাবে বলে সমস্ত দিনের শেষে হঠাৎ এখানে নামলে কেন? এখানে তোমার জন্য প্ল্যাটফর্মে কোনো গাছ নেই। প্ল্যাটফর্ম অগোছালো, কণ্টকিত, কাঁকর বিছানো। টের পাবে বহুদিন কোনো ট্রেন থামেনি এখানে। তুমিও দূরেই যাবে বলে কেন এই রাত্রি শেষে এখানে কেমন লাগছে? শেষ চাঁদ, জ্যোৎস্না স্টেশন, হয়তো কোনায় যার গুমটি, সেই রোগা বুড়ো মালি, ভাঙা হাতলের কাপে তোমাকেই চায়ের অফার। ভাবো তো, দেখেনি কেউ একবার নামতে এখানে, বন্ধুজন ফেলে তবে এখানে এমন অবেলায়। ক্রমশ নিজেকে আরো ছোট আর বৃত্তের ভেতর, বৃত্তের ওপাশে ছুটে চলে গেছে যাত্রীবাহী ট্রেন। কবিতা পড়ছি। কবিতা পড়ছি কালীপুর। পরভৃত এইসব সফল বাসার থেকে দূরে সরে গেছে সকলের। তবে এতদিনে ঝুঁকে পড়া স্বাদ মেটে কি? এমন ভোর, এই সুবাস, এমন বাতাস মেটে কি হে? মনে করো সকলেই এরা পরভৃত। মেয়ে পুরুষের পিঠে কাতর শৈশব, দূরে হাওয়া কল, জলের শরীরে যারা ঝরে পড়ছে, এখনো নিজেকে কুসুম কুসুম ঘ্রাণে মাখামাখি হতে ভালোবাসে। বলো তবে চান্দ্রভাব, রজনীর গভীর গভীরতর জল। আচ্ছা দিদির কথা শোনা যাচ্ছিল না। দিদির মাইক্রোফোনে বোধহয় একটু হ্যাঁ দিদি কথা বলো, মাইক্রোফোনটা মাঝখানে একটু। আচ্ছা আনমিউট করে দিন। হ্যাঁ আচ্ছা, আমি দিদিকে আনমিউট করা হয়নি এখনো। আচ্ছা আমি Unmute করতে গেলে বিদ্যুৎ, আমি তোমার কাছে আসছি। আচ্ছা, তুমি তো এই চন্দ্রানিধির কবিতা নিয়ে কাজ করেছো 2018-তে বিদুর পত্রিকায়। তো চন্দ্রানিধির কবিতা বা কবিতার যে অন্তর্জগৎ, কবির যে অন্তর্জগৎ, সেটা কিভাবে অন্য কবিদের থেকে তোমার কাছে আলাদা হয়ে ধরা দিল, যার জন্য তুমি চন্দ্রানিধিকে নিয়ে কাজ করলে? এইটা একটু বলো, যে তার কবিতার একটা সামগ্রিক মানে একটা বিশ্লেষণাত্মক একটা আলোচনা তোমার কাছ থেকে চাইছি এই চন্দ্রানিধির কাব্য জগৎ, কাব্য ভুবন নিয়ে। আচ্ছা আচ্ছা, আসলে বিশ্লেষণাত্মক শুনলে বেশ ভারী ভারী লাগছে। আমি আমার হ্যাঁ, আমি যেটুকু বলতে পারছি, হ্যাঁ আমার পাঠের অভিজ্ঞতাটা আমি দর্শকদের কাছ থেকে এটুকু শুধু বলছি যে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আমার পাঠের একটি প্রতিক্রিয়া দর্শকদের কাছে আমি একটু শেয়ার করে নিতে পারবো। এর চেয়ে আর কি আছে বলুন? বিশ্লেষণাত্মক যে আলোচনা হয়, তাত্ত্বিক যে আলোচনা, সেই জায়গা আমার মতো সাধারণ মানুষের পক্ষে জানি না কতটা পৌঁছানো সম্ভব। যাই হোক, আমার যেটা মনে হয়েছে, চন্দ্রানিধির কবিতায়, চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতায় যেটি আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে তা হচ্ছে কবিতার বিষয়কে তিনি কখনো পুঁজি হিসাবে ব্যবহার করেননি। কবিতা এবং সাহিত্যের যে বিষয়, সেই বিষয়কে তিনি কখনোই যেন পুঁজি হিসাবে ব্যবহার করছেন না। অর্থাৎ তার চারপাশের যে জীবন, তার জীবনের যে ভাঙন, তার মধ্যেকার যে তার কবিতার মধ্যের যে
অন্তর্জগৎ আমরা পাই, সেটা চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় অন্য কোনো অনুভূতি থেকে ধার করে নেওয়া নয়, সেই কবিতার মধ্যে দিয়ে তিনি নিজেই যাপন করেছেন। অর্থাৎ যদি আমরা বলি, তিনি যখন বলছেন অন্য মানুষই, তার একটি কাব্যগ্রন্থে যখন বলছেন, নিজেকে বষ্টুমি ভাবি সবে বিকাল রাত্রিতে কীর্তন, গলায় গান্ধার মালা, উঁচুপাড় শাড়ির কিনার। এই বষ্টুমিদের যে জীবন কাহিনী তিনি বললেন, এই কাহিনী তার শোনা নয়, শুধু দেখাও নয়, এই জীবন তিনি যাপন করেছেন। অন্যদের চাইতে এখানে তার কবিতা আলাদা হয়ে ওঠে। কি করে আলাদা হয়? প্রত্যেক কবিরই একটি আলাদা জগৎ তৈরি হয়। যেমন যদি আমরা জীবনানন্দের কবিতা ধরি, তাহলে দেখব যে শুধুমাত্র মাইথোলজি দিয়ে, শুধুমাত্র অধীত বিদ্যার পাঠ দিয়ে, শুধু মেধা এবং বুদ্ধি দিয়ে জীবনানন্দের সমস্ত কবিতাকে আমরা উপলব্ধি করতে পারি না। একটা জীবনানন্দের কবিতা একটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন আমাদেরকে উপলব্ধি করতে হয়। যদি আমরা রিলকের কবিতা ধরি, সেখানে আবার ইন্দ্রিয়কে অতিক্রম করে বোধ, বোধ শব্দটি আমি ব্যবহার করব, যে রিলকের কবিতায় দেখব সেখানে ইন্দ্রিয় নয়, বোধ সেখানে বেশি আমাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার কবিতার কাছাকাছি যাওয়ার। বা আমরা যদি টি.এস. এলিয়টের কবিতা ধরি, আমরা তার বিশেষ করে প্রথম দিকের নয়, একটু পরের দিকের যে কবিতাগুলি টি.এস. এলিয়টের, সেখানে আমরা দেখব সেখানে শুধু কবিতা নয়, কবিতা একটা জীবন দর্শন। তিনি একটা দর্শনকে প্রতিষ্ঠা করছেন কবিতার মধ্যে দিয়ে। সেখানে চেতনা নয়, ইন্দ্রিয় নয়, বোধ নয়, সমস্ত কিছুর ঊর্ধ্বে একটা দর্শনকে তিনি কিভাবে প্রতিষ্ঠা করছেন, একটা এই যেন ধরা ছোঁয়ার বাইরের একটি জগৎকে তিনি ছুতে চাইছেন। ঠিক আমাদের বাংলা কবিতার যদি আমি বলি, শম্ভু রক্ষিতের কবিতায় হয়তোবা আমরা এইরকম একটা শ্যাডো আমরা লক্ষ্য করি। এই যে বাংলা কবিতার একটি ধারা বা বিশ্ব কবিতার একটি ধারা, সেখানে যদি আমি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলিকে দাঁড় করাই, তাহলে দেখব চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতায় রয়েছে তার যাপিত জীবন। যে জীবনটা তিনি যাপন করছেন, সেই জীবনটা তিনি সরাসরি কবিতায় তুলে ধরছেন। এখন প্রশ্ন হচ্ছে, যাপিত জীবন নিয়ে কবিতা লিখলেই সেটি উৎকৃষ্ট শিল্প হয়ে উঠবে, আর শোনা বা তাৎক্ষণিক অভিজ্ঞতা থেকে লেখা কবিতা উৎকৃষ্ট শিল্প হবে না, আমি সেই বিতর্কে যাচ্ছি না। ধরা যাক কলকাতার বা মধ্য কলকাতার কোনো এসি ফ্ল্যাটে থাকা কোনো এক কবি বা কোনো এক সাহিত্যিক, তিনি উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের ওখানে এক সপ্তাহের জন্য বেড়াতে গেলেন, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট দেখলেন এবং কলকাতায় ফিরে এলেন। ফিরে এসে তিনি সেই চা শ্রমিকদের জীবন যন্ত্রণা নিয়ে তিনি একটি সাহিত্য রচনা করলেন। সেটা কবিতা, গল্প, নাটক হতে পারে। সেটি উৎকৃষ্ট কবিতা হবে না, আমি এটা বলতে চাইছি। কিন্তু চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় এমন একজন কবি, ইচ্ছাকৃত করে না হলেও অনিচ্ছাকৃতভাবে হলেও সেই দারিদ্রতা, সেই যন্ত্রণা সম্পর্কে সেই ভাঙন, এগুলির মধ্যে দিয়ে তিনি শুধু যাপন করেছেন তা নয়, নিজেকে জারিত করেছেন। এই যাপন এবং জারিত করা, এই দুই ধরনের কবিতার মধ্যে একটা তফাৎ রয়েছে। আমাদের রিলকের কথা মনে পড়ে যায়। রিলকে তার সেই বিখ্যাত, আমরা সবাই জানি, একটি পাতলা চটি বই, তরুণ কবিদের পত্রাবলী নামে। সেই রিলকে সেখানে বলছেন তরুণ কবিদের যে তুমি তাই নিয়েই কবিতা লেখো যা তুমি চারপাশে, তোমার চারপাশে দেখছো। এবার চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় যেন সেখান থেকে শুরু করলেন। চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন সঙ্গত জবাব দিহি বাড়ি না ফেরার, এই বাড়ি না ফেরার যন্ত্রণা তিনি তো নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, অনুরণন দিয়ে উপলব্ধি করেছেন। ফলে তার কবিতার যে সত্য প্রতিষ্ঠা হয়, সেখানে অন্যান্য কবিতা থেকে তার কবিতা পৃথক হয়ে যায়।
রিলকে যেখানে বলছেন চারপাশের জীবনে তুমি যা দেখবে তুমি তাই নিয়েই কবিতা লেখো। আমাদের কবিতার বিষয় তো খুব সীমিত, প্রেম, বিরহ, কামনা, যে যন্ত্রণা, বিচ্ছেদ, এই যে আমাদের স্থায়ী ভাব, এই স্থায়ী ভাবগুলিকে যদি রসে জারিত করতে হয়, অর্থাৎ ভাবকে যদি আমরা রসে জারিত করতে চাই কবিতার মধ্যে দিয়ে, তাহলে শুধু সেই জীবনটা যাপন করলেই শুধু একজন কবির পক্ষে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট কবিতা রচনা করা সম্ভবত সম্ভব নয়। চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের মতো সেই জীবনের সঙ্গে জারিত হতে হয়, অর্থাৎ সেই জীবনে যদি মন্থন হয়, সেই জীবনে যদি জারিত হয়, তার থেকে উৎসারিত যে কবিতা, সেই কবিতার মধ্যে যে শক্তি থাকবে, যে সত্য থাকবে, তাই তোমাকে অন্যান্য কবিতা থেকে, অর্থাৎ সাময়িক অনুভূতি, সাময়িক অভিজ্ঞতা বা লোকের মুখে শুনে যে বর্ণনা বা ক্ষণিক দৃশ্য দেখে যে বর্ণনা, তার থেকে চন্দ্রানীদির কবিতাগুলি এইখানে পৃথক হয়ে উঠছে। চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের এই যে পৃথক হয়ে উঠছে, এটার আরো একটি কারণ হচ্ছে তিনি যেখানে যেখানে যাচ্ছেন, জীবনে বিভিন্ন স্তরে আমরা দেখতে পাই, যখন তিনি বাঁকুড়ায় চলে যাচ্ছেন 1911, 1991, 1992-তে তিনি বাঁকুড়া যাচ্ছেন, তখন তার কবিতার বিষয় পাল্টে যাচ্ছে। সেখানে বাঁকুড়ার জঙ্গল, সেখানে বাঁকুড়ার মান্দার গাছ, সেখানে হাতি, সেখানে শাল, পলাশ, এবং সেইখান থেকে পালিয়ে আসা অসহায়তা, এই এইগুলি তার কবিতায় আমরা দেখতে। আবার যখন তিনি নদিয়ায় চলে আসলেন, নদিয়ায় সেই বৈষ্ণবদের সঙ্গে তখন যিনি থাকছেন, তখন তিনি লিখলেন অন্য মানুষই। এবং এই প্রত্যেক জীবনে, যে যে জীবনে তিনি কবিতা লিখছেন, সেই সেই জীবনে তিনি জীবনটাকে জারিত করে কবিতায় তুলে ধরছেন, শুধু যাপন নয়। আমরা হয়তো ভাবি যে আমরা সাধারণত বুঝি যে কবিতা যাপন। আমার আরো একটু মনে হয়, শুধু আমার মনে হয় যে কবিতা শুধু যাপনের বিষয় নয়। চন্দ্রানীদির কবিতা পড়ে এইটা মনে হয়েছে যে কবিতা যাপন তো অবশ্যই, যাপনের সঙ্গে সেই জীবনের সঙ্গে যদি জারিত না হয়, একটা রসায়ন তৈরি না হয়, তাহলে বোধহয় ভাসান মঙ্গলের মতো উৎকৃষ্ট কবিতা বই আমরা পেতে পারি না। আমরা তখনই সেই বইটা পেতে পারি যখন একটি জীবনের সঙ্গে, ভাঙা গড়ার সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে ওঠে। তিনি যখন বলেন সম্পর্ক নিষ্ঠুর বড়, তার কোনো দয়া মায়া নেই, সে শুধু নিজেকে চেনে, তার জন্য আমি পুড়ে ছাই, কোট আনকোট আমি বললাম। তো এই যে সম্পর্কের ভাঙন, তিনি দেখেছেন তার স্বামী থেকে তিনি বিচ্যুত, তার পিতা থেকে তিনি বিচ্যুত, সন্তানের সঙ্গে তার সহজ সম্পর্ক নেই, অর্থাৎ প্রত্যেকটি সম্পর্ককে তিনি যেভাবে ভাঙতে দেখেছেন, চোখের সামনে নিজে ভেঙেছেন, তার থেকে এই থেকে উঠে আসছে একটি যে বাক্য, সম্পর্ক নিষ্ঠুর বড়, তার কোনো দয়া মায়া নেই। এই কথা তখনই উপলব্ধি করা যায় যখন সম্পর্কের ভাঙনের মধ্যে দিয়ে গেলে হবে না। একটি প্রেম ভেঙে গেল, যন্ত্রণা আমরা পেলাম, এই থেকে নয়। এখন তো শুনি সম্পর্ক ভেঙে গেলে আবার কষ্টও পায় না, সম্পর্ক বলছে ব্রেকআপ নিয়ে নাকি এখন সেলিব্রেট হয়, ব্রেকআপ, এই তোর ব্রেকআপ হয়েছে, চলো এখন সেলিব্রেট করি। চন্দ্রানীর জীবনটা তো সেই রকম নয়। প্রত্যেকটি ব্রেকআপ, প্রত্যেকটি তার পিতার সঙ্গে, তার স্বামীর সঙ্গে, তার সন্তানের সঙ্গে, তার সামাজিক মানুষের সঙ্গে, যে কবিরা কবিতা লিখছে তাদের থেকে, যে সম্পাদকরা তাকে উপেক্ষা করছে তাদের থেকে, প্রতি মুহূর্তে এই যে সম্পর্কের ভাঙন, তিনি নিজের তার মধ্যে দিয়ে জারিত হয়ে তবে তিনি লিখতে পারলেন সম্পর্ক নিষ্ঠুর বড়। ফলে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতা এখানে একটি উল্লেখযোগ্য এই কারণে হয়ে উঠছে যে ওই যে তার কবিতাগুলো বিরাট কোনো জীবন দর্শন রয়েছে তা নয়,
তার কবিতায় যে বিরাট কোনো তত্ত্ব রয়েছে তাও নয়। তিনি নিৎসে বা জয়েস বা হিটগেনস্টাইনের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন, মার্ক্সবাদকে প্রতিষ্ঠা করতে চাইছেন বাংলা কবিতায়। বিষয়টা তা নয়। অর্থাৎ আবার তিনি বিরাট দর্শন নেই আমি বলবো না, কিন্তু বিরাট কোনো তিনি যে টি.এস. এলিয়টের মতো জীবন দর্শনকেই প্রতিষ্ঠা করতে চাইছেন তা নয়। তার চারপাশের যে দেখা, সেই দেখার মধ্যে দেখাটা তার মধ্যে যেভাবে জারিত হয়েছে, সেটা যেভাবে তিনি বাংলা কবিতায় তুলে ধরতে পেরেছেন, এবং সব থেকে আশ্চর্য হচ্ছে তার বলার ভঙ্গিমা। তার কবিতা বলার একটা অদ্ভুত ভঙ্গিমা আছে। সেই ভঙ্গিমাটা আমি দেখেছি, আমি নিজে বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে আমি দেখেছি যে তিনি যে ছন্দে বলছেন, যে লয়ে বলছেন, সেটা একাডেমিক আমরা যে ছন্দ পড়ি, পয়ার ছন্দ বা অক্ষর মানে আমাদের দলবৃত্ত ছন্দ, সেই একাডেমিক ছন্দের মধ্যে তিনি কবিতা লেখেন না, অথচ তার কবিতার মধ্যে একটা অদ্ভুত ছন্দ রয়েছে। এর কি নাম দেওয়া যায় আমি আমি আশ্চর্য হই তার কবিতা পড়ে। তার বলার ভঙ্গিমাটাই ভিন্ন। ফলে এই যে একটা বলার একটা নতুন ভঙ্গিমা তিনি আবিষ্কার করলেন, ছন্দে লিখছেন তিনি। তার তার কবিতা আমরা যদি একটু নিবিষ্ট হয়ে যারা পড়েছি তারা দেখব, প্রত্যেকটা কবিতাতেই অন্তমিল জাতীয় ছন্দের কথা আমি বলছি না, কবিতার মধ্যে একটি অদ্ভুত দোলা রয়েছে। সেই ছন্দটা একাডেমিক কোনো ছন্দ নয়, অথচ সেখানে কবিতা পড়তে গিয়ে সেই জায়গাটাতেই আপনাকে থামতে হবে। সঙ্গত কারণ ছিল না বাড়ি না ফেরার, আপনাকে ওখানেই থামতে হবে। অথচ এটাকে যদি আপনি ৮-৬ ভাগ করেন, পুরো কবিতাটা সেভাবে দাঁড়াবে না। তাহলে কবিতার ভেতরে একটা অদ্ভুত দোলা বা ছন্দ রয়েছে, যে ছন্দ আমাদের একাডেমিক ছন্দ নয়। তিনি কবিতা বলছেন চারপাশে জীবন দেখে, কিন্তু শুধু জীবন নয়, জীবন জারিত হয়ে বলছেন। এইভাবে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমার কাছে এক অনন্য সাধারণ শিল্প সত্তা নিয়ে আবির্ভূত হয়েছে। একজন সাধারণ পাঠক হিসাবে প্রতি মুহূর্তে আমি চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কবিতার মধ্যে দিয়ে যেতে ভালোবাসি, এটুকুই বলি। আচ্ছা, শোনা যাচ্ছে না? না, হ্যালো,
শোনা যাচ্ছে না আমার কথা? আমি আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এবার শোনা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আবার চন্দ্রদীপা সেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে খুব ভালো লাগলো। হুম, গৌতম চট্টোপাধ্যায় বলেছেন আলোচনায় সন্দীপ দত্ত থাকলে ভালো হতো। হুম, হ্যাঁ, এটা সত্যি। হুম, মীরা মুখার্জি বলেছেন জীবন দেখা কবি চন্দ্রানী। হুম, সৌমনাদি বলছেন চমৎকার বললেন বিদ্যুৎ। সজ্জল দা বলছেন ধন্যবাদ। 90 জুড়ে চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের অনেক কবিতা বিরোধী পক্ষ, একালের বোধিসত্ত্ব, মধুবন, পাললিক, নবদিশারি, নির্জন এইসব পত্রিকায় বেরিয়েছে। হুম, হুম, নিলয় নন্দী বলছেন এখনো কি স্মার্ট কবিতা। আচ্ছা দিদি, তুমি তুমি একটু কথা বলো। আচ্ছা, সজ্জলদার একটা একটা বিষয় একটু আমি বলতে পারি? হ্যাঁ, বল বল। সজ্জলদার নিশ্চয়ই শুনছেন। সজ্জলদা কয়েকটি পত্রিকার নাম উল্লেখ করেছেন, এটা ঠিক। 90-এর বোধিসত্ত্বর মতো কয়েকটি আহ পত্রিকায় চন্দ্রানীদির লেখা উঠেছে, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে একটা বিরাট অংশের কবি এবং সম্পাদকের বিরোধিতা, কটূক্তি, অবহেলা, উপেক্ষা শুধুমাত্র চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়কেই সহ্য করতে হয়েছে। অথচ তার কোনো কারণ ছিল না। কারণ, অপরাধ বোধহয় একটাই ছিল তার, যে একটি নির্দিষ্ট পত্রিকায় তার কবিতা পাঠানো। আমি আমি সজ্জলদাকে বলছি, এটাকে কি করে উনি ব্যাখ্যা করবেন, একটু যদি বলেন সজ্জলদা। উনি তো জানেন, যেহেতু আমরা তো সেদিনকার ছেলে, সজ্জলদা সেই সময়ের মধ্যে দিয়ে গেছেন, যদি বলেন। মৌসুমী রায় বলছেন অসাধারণ শ্রদ্ধা জানাই কবিকে। গৌতম চট্টোপাধ্যায় লিখেছেন ভালো অনুপত্রিকাগুলো কি কখনো খুঁজে নিয়েছেন মীরা, চন্দ্রানী, রূপার কবিতা? জানি না। বাহ। সৌমনাদি লিখছেন এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ভালোবাসা শিলাকে। হ্যাঁ, তোমাকেও আমার ভালোবাসা জানাচ্ছি, তোমরা এই অনুষ্ঠানে রয়েছো, এটা খুব আনন্দের কথা, সকলে দেখছেন। আচ্ছা, চিরঞ্জীব হালদার লিখেছেন বিদুর ঠিক বলেছেন, বাট দেয়ার আর সামথিং ডিফারেন্স অফ জেনারেল অ্যান্ড ক্লাসিক্স পোয়েট্রি It's টোন। হ্যাঁ, poetry পোয়েট্রি tone. টোন। হ্যাঁ, It depends upon editors and poetry lover, which makes difference of demand to be published of her creation. হ্যাঁ, নিশ্চয়ই আসলে নিশ্চয়ই। একটু পড়তে অসুবিধা হচ্ছে, হয়তো বোঝা যাচ্ছে, আপনারা না, শুনতে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই 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 বহুত্ব ভাবনাটাই তো সাহিত্যের মূল বিষয়। এটাও ঠিক, ঠিকই বলেছেন। আচ্ছা, হ্যাঁ, সজ্জলদা বোধহয় আমার কথা শুনে উত্তর দিয়েছেন। এখনো আমাদের স্মার্ট কবিতাকে অসাধারণ কবিতা বলতে হবে, নিলয় নন্দীর প্রশ্নের উত্তরে বলেছেন। সমর্পিতা লিখেছেন সমৃদ্ধ হচ্ছি। সমরেন্দ্রদা রয়েছেন, শুনছি ভালো লাগছে। সজ্জলদা লিখেছেন কোনো কালে নেয়নি সামাজিক বনে 2-1 মিনিট ছন্ন কিংবা সেগুন কাঠের পা, এই অসাধারণ কবিতা সংকলনগুলো সবসময় অত্যন্ত ছোট পত্রিকাগুলোতেই আলোচনা করেছে। আচ্ছা আচ্ছা। দেবজ্যোতি রয় শুনছেন গৌতম চট্টোপাধ্যায় কবির কবিতা যদি বেশি শোনা যায় সেটাই ভালো হয়। হ্যাঁ, আমরা দিদিকে একটু আনমিউট করা, সন্তু রয়েছেন, একটু দিদিকে আনমিউট করো। যদি অপ্রকাশিত কবিতা যদি চন্দ্রানীর কাছে কিছু শুনতাম। দিদি একটু কথা বলো। একদম নতুন লেখা চন্দ্রানীদি। দিদি একটু কথা বলো, আনমিউট করতে বলো।
সন্তুকে বলুন। সন্তুকে একটু বলুন। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রানিধি বলো, একটু কবিতা পড়ো। হুম, বলছি। হুম, হ্যাঁ, কবিতা বলছি। হুম। পড়ছি। চিন্তামণি কালো মেয়ে, চিন্তামণি কালো মেয়ে, গলায় আশ্চর্য ধুকধুকি। সে কেবল গান গায় অদ্ভুত সুরেলা বলে। তার মাও গ্রামের গরিব পিসি আরতি ঠুটান। সেও কালো, সাদা কালো চুলে, পাশাপাশি গ্রহণ ও ভ্রমর। তার কাঠে মেটে হাড়ি, ভাঙা তবে আধখানা, সরু ধানের চিড়ে, আর আরতির মাথায় মুড়ির টোপা, সামনেই বিপত্তারিণী। জ্যোৎস্না রাতে ঘুম ভেঙে মাদল শুনছে। ওরা মা ও মেয়ে হাতে হাত, কোমর জড়িয়ে কি যে সুর, আর বাঁশি আর মাদলের বোল। কয়মা গ্রামের শেষে মুখুজ্জে ডিহির শুরু, ওখানেই কি থাকে ওরা? কিছু হে জানি না বাপু। অর্ধেক বনের পথ চিন্তামণি, অর্ধেক জঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়বো? পড়ুন। অসিত পালের ছবি জন্মান্তের গল্প নিয়ে আসে। অসিত পালের ছবি জন্মান্তের গল্প নিয়ে আসে। সেও বড় অসময়, উঁচু আর গোল সিঁড়ি, সামনে কুচুটে পর্দা, সময় অখণ্ড বারবেলা, মস্ত ক্যানভাস জুড়ে সাপ আর লতার জঙ্গল। নারী নেই, পদ্ম ফুল নৌকো নেই, ঢেউ নেই কোনো। জলজ ঘাসেরা এক অদৃশ্য মেয়ের বিনুনি বুনেছে। সেই অদ্ভুত সবুজ দাম, শিল্পীর তুলিতে কোনো ব্যস্ততা নেই। আমি ক্রমশ ক্যানভাসে ঢুকি। সেই মেয়ে সাঁতারে সাঁতারে, তার এলোমেলো চুল সব সাপ হয়ে মেয়েটির বুকে ও জনিতে খেলা করে। ওখানে স্থপতি চাই বলে বেশ হতো। চরিত্র বদল করে এক ডুবে অঙ্গ ছুঁই। এরপর কিভাবে ক্যানভাস ছিঁড়ে বার হবে। হ্যাঁ, পড়ছি। শ্রমজীবী পিঁপড়ের ওইটা পড়তে পারেন। শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, শ্রমজীবী বলো পিঁপড়ের ভিড়ে, বলো, শ্রমজীবী কবিতা বলো। পিঁপড়ের ভিড়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা পড়ে নি। প্রতিদিন ভোরে ভাবি, প্রতিদিন ভোরে ভাবি আজ রাত্রে অর্ধেক ঘুমাবো, বাকিটা গুছিয়ে রাখবো পরের দিনের জন্য। এই ভেবে, এতটুকু ভেবে জানালার অর্ধেক খুলেছি। বাইরে দমকা বাতাসের মতো কিছু ধাক্কা দেয়। করুণ সেই হাত পাতা পাগলের মতো কিছু যায়। উথুল উস্কো খুস্কো, কোমরে কাপড় নেই। আমিও অপেক্ষা করতে বলি তাকে, বলি সকাল বেলায় এত প্রেম, এত অস্থিরতা তোমাকে মানায় না। মাঝে মধ্যে মনীন্দ্র গুপ্তকে মনে পড়ে। ছোট টেবিলের এক পাশের কোনায়, ছোট টেবিলের পাশে এক কোনায় তিনি, অন্য কোনা আমাকে দিচ্ছেন। আচ্ছা, আরো পড়তে, আরো দু একটা পড়ি। তখন অনেক ছোট ছিলাম কি, মনে কি পড়েছে কাল্পনিক গঙ্গা, আমি পরিত্যক্ত নির্জন শ্মশান, কান্নার মতন কিছু ধোঁয়া তার ক্ষীণ সূত্র ধরে আজ এই বয়সেও অন্তিম দিবসে বসে আছি। দরজার ভাঙো ভাঙো ভাব, তবে ভাঙেনি এখনো। নৌকোর মাঝির গান বড় বেশি নষ্ট মনে হয়। আমার পিছনে ছায়া, অন্য হাত ইজি চেয়ারের, সম্মতি দিয়েছি ভেবে সেই চেয়ারে মাথা রেখে স্কিজোফ্রেনিয়ায় শ্রাবণকে বসন্ত ভাবি, বসন্তকে অদ্ভুত শ্রাবণ। পড়বো? হ্যাঁ, পড়ো দিদি, পড়ো।
হ্যাঁ, পড়ো দিদি। হ্যাঁ দিদি, পড়ো। মিউট হয়ে গেছে। হ্যাঁ দিদি, মিউট হয়ে গেছে। একটু সন্তুকে ঠিক করতে বলুন। আর বিদ্যুৎ, তোমার ক্যামেরা অন করো। হুম। দিদি তুমি আনমিউট করো একটু। শোনা যাচ্ছে না দিদি। সন্তুকে বলুন তো আনমিউট করতে। হ্যাঁ হ্যাঁ, এবার পড়ুন। মাছের কাঁটাটি হয়ে শুয়ে আছো দীর্ঘদিন, শরীরে পুরনো ওষুধ, কটু গন্ধ, চক্ষু শূন্য, প্রাচীন কোটরে কোনো কীট বাসা বেঁধে আছে। ভেতরে অনেকদিন আগে দুটো কনিনিকা ছিল, ওরা সবকিছু দেখতো, পলিস্তর, প্রাচীন পৃথিবী, ভূমণ্ডল, জল আর সূর্যের তাপ আর বিদ্যুৎ। ওরাও মাটি তৈরির সাথে সাথে বহুকাল একসাথে বজ্রপাত, এরপর নারকেল গাছের মতো কোনো অদ্ভুত পাদপ। এইমাত্র যেন সে জেনেছে কে আগে, আকাশ নাকি ব্রহ্মাণ্ড, বলেও ব্রহ্মা আছেন অলিক জলের মধ্যে পদ্ম হয়ে, চতুর্মুখে সৃষ্টি কাতরতা। গায়ে হলুদের ছাপা রঙে সে আমার শাড়ির পাড়ের সাথে মিলেমিশে থাকে। গায়ে হলুদের ছাপা রঙে সে আমার শাড়ির পাড়ের সাথে মিলেমিশে থাকে। একটি নিঘৃণ্য বেড়াল, আমি তাকে মাম বলে ডাকি। 2 মাস পর বিয়ে, তারপর ওর বর, ওই যে হুলোটা, ওর খোঁজও রাখে না। মাঝে মাঝে মর্মর শব্দ, মাম ছুটে যায়, হুলোর থাবার নিচে শিশু দেখে কান্নাকাটি, এরপর আবার পোয়াতি, আর আবার বিয়নো। রহস্যের সন্ধেরা আসে, রহস্যের সকাল। এবার থাবার নিচে সাদা কালো ছোট এক চিতা গুমরায়, ফাঁক পেলে নির্জনতা খায়। আমাদের মাম সেই ছাই ছাই পোলাটিও থই। মাছের হলুদ কাটা ভাত আর দুধের মিশেল, সেই দুধ নিজের বুকের থেকে মোটা থেকে জল পরিদের ছাপ, সে কি আর অত মনে রাখে? কোনটা এবার পড়বো? যক্ষিণীর গান এই কবিতাটি পড়তে অনুরোধ করছেন অনেকেই। দর্শক বন্ধুরা, দিদি যক্ষিণীর গান এই কবিতাটা পড়ার অনুরোধ আছে। সজ্জল দা জানিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, বলছি। হ্যাঁ, আমি যক্ষিণীর গান পড়ছি। প্রথম আষাঢ় দেখতে মৃদু ঝুঁকে পড়েছে জাম্বুরা। স্থায়ী, দক্ষিণীর গানের স্থায়ী। প্রথম আষাঢ় দেখতে মৃদু ঝুঁকে পড়েছে জাম্বুরা, ছায়া ঘনাইছে বনে, তানপুরায় বসেছে রমণী, ওপরে ছায়ার দিকে মুখ তুলে বাতাবির ফুল। মেঘ, সেও আনত করেছে তার চোখ, তার মৃদু ভেসে যাওয়া দেখে নিয়ে রমণীর গান। হলো সে প্রাচীন গল্প, সত্যি করো বলি হে এখন, তুমি কি এমন নৌকো, এমন বৈঠার নিচে ঢেউ, মরমে মরিয়া থাকো জলতলে সিঁড়ি, ফাটানো ঝিনুক খোলা, ফের ভেসে ওঠো। স্বজন ও বন্ধু যদি সখা হও, তবে নেমে এসো, কৃষ্ণ কপালের ভাঁজে মেখে দি বিদ্যুৎ বরণ। মেঘ সঞ্চারী, মেঘ নষ্ট নাবিক, নানা দেশ ঘুরে একবার বছরে এসেছে, তাকে জল ভরা বাষ্প বললে অনর্থ। ঈশান কোণ থেকে বাঁশ পেতে দিল তেল তেলে সাঁকো, এই আকাশ পেরিয়ে গিয়ে আরেক আকাশ, নিচে ফুটে আছে ফুল, কাঁটায় কাঁটায় ক্ষত মুখ দেখেনি পুরুষ,
আর পুরুষাঙ্গ যার কাছে অচেনা প্রতীক, সেই মেঘাচ্ছন্ন রমণীর গানগুলি বৃষ্টি হয়ে ভাসে। অন্তরা, একাই আমি এই বসতে একা থাকি, নিকানো টানটন, উঠোন লাউ মাচা, যোগীরা বলেছেন তুলসী সজ্জন, তাই হে তাহারে অংশীদার করি, ডেকেছি বোন বলে, আকাশ বড় ফাঁকা, লাগে না তবে তবে কিনা যক্ষ মুখ চাপ, মেঘেরও আকৃতি, বৃষ্টি ফোঁটা ফোঁটা, এমন বিদ্যুৎ, অবাক অদ্ভুত, জীবন গোটাটাই আশার থমথম। তখন মরে যায় ঈষৎ ন্যাকামিতে, বাবলা বনছায়, হলুদে শালটির কলার ডুবু ডুবু, পুরুষ প্রেম খোঁজে নতুন ঘুট পাখি, এদিকে বৃষ্টিতে কপাট ফুঁড়ে আসে এমন ঝড় জল। এরাত বৃষ্টি, যক্ষ পাগলিনী ভুলেছে নাম জপ, মরছে ধরে গেছে আগের মেঘদূতে, এখানে যক্ষিণী একাই উপজিছে, ভেতরে গলে গেছে যক্ষ মুখ ছাপ। আমার হিতডাঙা পড়তে ইচ্ছে করছে, পড়বো? হ্যাঁ পড়ো দিদি, হ্যাঁ হ্যাঁ পড়ো। হ্যাঁ। সমাজে তাহারা নেই, এই জন্ম স্তনহীন, এই দুগ্ধ আচরণ ঘৃণা, দিবস নিজের নয়, রাত্রি কাটে তারার কান্নায়। এক, ছিন্ন মুস্ক নপুংসক আজ দল বেঁধেছি এখানে, ঠিকানা হিজড়ে। লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। না দিদি, আবার আনমিউট করতে হবে। আচ্ছা, দিদির একটি কবিতা আমি পড়ছি, আর সন্তুকে বলবো দিদিকে একটু আনমিউট করে দেওয়ার জন্য। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। এবার ঠিক আছে, ঠিক আছে। বলো দিদি, পড়ো। নিত্য প্রতিবেশী নেই, অর্জিত পদ। নিত্য প্রতিবেশী নেই, উনানে যে মাটির পাতিল তাও শূন্য, অথচ এমন ভাগ্য এসেছে স্বজন, নিজেই নিজের দোষে শত্রু হয়, চলে যায় রাত, মাতাল নিজের ঘরে অনুপ্রবেশের মতো ঢোকে। যে নদী মাটিকে ছিঁড়ে বহে যাচ্ছে শতত উজান, জলে কোনো থই নেই, ডুবে গেল দুপাশের ঘাট, কিভাবে ওপারে যাবে এই পারের চন্ডালের মেয়ে, চিতা ডুবে গেলে যার অন্যের হানিটি ভেসে যায়। নিজেকে নিশ্চল রাখে, নিজেকে নিশ্চল রাখে সবভাবে, এভাবেই দিন, যদি কোনো দেবী আর অলৌকিক স্বপ্নের মতন পদযুগ পাটাতনে, উন্মাদ সবর বনে খোঁজে সোনার বরণী আর গোসাপের মতো কোনো নারী। ফুল্লারা পড়ি, ফুল্লারা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন গর্ভধারণে আর প্রতি রাত্রিতেই সমাগম, জেনে তবু সনাতন স্বামী আমার রইলেন বনে, কিভাবে বা অন্য জল মেপে দেব মাটির হাড়িতে, প্রকৃত পাগল যাকে করেছিল আহত হরিণ সবর কি পেয়েছিল, অন্তর্যামে অশ্লেষার স্পর্শে ঘরকে দুয়ার করি, হুহু শব্দে ধরাই উনান, মাটির হাড়িতে মৃত হাড়ি, উতলায় শুধু জল, আমরা বঙ্গের নারী সতিনীর যন্ত্রণাকে জানি। আরেকটা পড়ে রেখে দিচ্ছি, আরেকটা পড়বো কি? হ্যাঁ হ্যাঁ, আরেকটা পড়ো, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, সোনারূপা নই জানি, নিজে আমি পিতল প্রতিমা, শতবার মাঠে মাঠে ঘুরি, বাতাসের ঘষায় ঘষায় অঙ্গে যেই কালি জমে, অমনি প্রতিমার মুখ ঘুরে দক্ষিণ দুয়ারি হয়, মাঠ ঘেটে বন ঘেটে ঘেটে খেটু ফুল তুলে আনি, কলঙ্ক মাজার মতো করে গাংনায় শরীর মাজি, আর ভাবি কপালের ভেদ,
অষ্টপন মানসিক 5 গন্ডা তবু ধনপতি, কোথায় সে বাস করে, রাত্রি গেল সন্ধ্যা গেল দিন, সেও যায় ভনিতায়, মন যায় অবন্যাগ বনে, বিমনা রাধিও বাড়ি, শ্বাস যেন না শোনে ছুটি। ঠিক আছে, এই অবধি থাক। হ্যাঁ ঠিক আছে দিদি, হ্যাঁ ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এলাম। একটা বিদ্যুৎ কিছু বলবে? হ্যাঁ, বিদ্যুৎ একটা কবিতার কথা বলছিল, কিন্তু আমার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মনে পড়েছে, না, পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, পেয়েছি। আমি আমি আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, বলুন বিদ্যুৎ তারপর বলবো বলুন। তোমার কবিতাটা? হ্যাঁ বলুন। আমার কবিতা নয়, আপনি লিখেছেন, আমার ভালো লেগেছে। শ্রমজীবী পিঁপড়ের ভিড়ে ঢুকে ওদের কামড় অনুভব করি। এখন ভোর, আমি ভোরাই বুঝি না। চারপাশে জলের ভেতরে যারা মগ্ন, ওরা ছেঁচি শাক, মাঝে মধ্যে কিলবিলে হেলে আর দাঁড়াস। ওরা কি নিরীহ? পা রাখি, দাঁড়াই, বুঝি এই বৃষ্টির সকালে ওরা আমাকেই খুব ভালোবাসে। এই জীবন জল আর কাদার, আঠায় আঠালো হয়ে, নখে সুরসুরি, এই বয়সেও বেঁচে ওঠার কথা কে আর বলবে বলো? তার চেয়ে একখানি বটপাতা জলের ভেতরে ওই কাঠপিঁপড়ের আশ্রয়। আশ্রমে বসত করি গাছ, ধুধুলের পাতায় মাকড়, কেউ বনে ঘর বাড়ি, কেউ খোঁজে শিকারের ভাত। সত্যি আমি বলো একটা কথা বলতাম। একটি প্রশ্ন উঠে এসেছিল, কে করেছেন আমি ঠিক দেখলাম, আমি ঠিক খেয়াল করতে পারিনি। প্রশ্নটা ছিল যে এটা খুব সঙ্গত প্রশ্ন, মানে আমি অনেক জায়গায় এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি, বা আমিও দিদিকে অনেকবার জিজ্ঞাসা করেছি যে এই ভাষান মঙ্গল বইটি হওয়ার এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা খুব মানে একটা ইন্টারেস্টিং প্রক্রিয়া রেখেছিলেন যে ভাষান মঙ্গল কাব্য গ্রন্থর এই মানে কিভাবে প্রকাশ হলো, এই কিভাবে এই কবিতা তৈরি হলো, সেই ব্যাপারে একটু সৌমনাদি প্রশ্ন করেছিলেন। দিদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বইটি কিভাবে? হ্যাঁ, বইটি আসলে আমি তো সেভাবে কিছু করিনি। আমি ওই সাধারণ কবিতা কিছু কিছু লিখে আমাকে দেশ পত্রিকায় মোটামুটি ভাবে 1991 বোধহয় 92 হবে, তখন থেকে 2005 অব্দি লিখলাম। তারপরে লেখার পরে আমাকে হঠাৎ করে সুবীর মিত্র একটা পাঠালেন, মানে একটা চিঠি পাঠালেন যে আপনি কি বই করতে চান, তাহলে আপনি আমাদের কিছু কবিতা দিন। তখন আমি এই ভাষান মঙ্গল বলে নামটাম দিইনি, ঘনিতা মঙ্গলই নাম দিয়েছিলাম। পরে যখন ওরা বই বার করলেন তখন দেখলাম ভাষান মঙ্গল নাম, আর এই অব্দি আর বেশি কিছু না। তারপর ওরা বই বার করেছেন, তারপর ওরা বই থেকে আমাকে তেমন কিছু দিতে পারেননি, কিন্তু আমি প্রচুর মানুষের পেয়েছি, সান্নিধ্য, ধন্যবাদ, ভালোবাসা। বইটার নাম নিয়ে কি কিছু ছিল? মানে ধরো তুমি কি বনিতা মঙ্গল এই নাম দিতে চেয়েছিলে, নামটা পরিবর্তিত হয়েছে, এরকম কিছু গল্প রয়েছে? হ্যাঁ, বনিতা মঙ্গল নাম দিতে চেয়েছিলাম, দিয়েছিলাম। যখন বই এলো আমার কাছে তখন দেখছি ভাষান। বেশ দিদি, খুব ভালো লাগলো তুমি আমাদের এই অনুষ্ঠানে এলে। বোধহয় এই অনলাইনে তুমি এই প্রথম এলে, তাই তো বিদ্যুৎ? দিদি ভীষণ আমরা এবং সৈকতার পক্ষ থেকে ভীষণই আনন্দিত যে, এবং পাঠকদের মধ্যে মানে দর্শকদের মধ্যেও ভীষণই তোমাকে দেখার এবং তোমার কবিতা শোনার জন্য সবাই কিন্তু খুব উৎসুক হয়েছিলেন। কারণ আমি যখনই এই অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলাম যে আমাদের এরকম একটি অনুষ্ঠান হবে, ভীষণভাবে অনেকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে তারা আপনাকে শুনতে চান, তোমাকে শুনতে চায়। তো এইভাবে আমরা যে মানে এই অনুষ্ঠানটা করতে পেরেছি, সেই জন্য বিদ্যুৎকে আমি অনেক ধন্যবাদ দেব যে তোমার যোগাযোগটা না থাকলে আমি হয়তো দিদিকে, যদিও কিছুটা যান্ত্রিক গোলযোগের জন্য কোনো জায়গায় হয়তো শুনতে একটু অসুবিধে হয়েছে, কোথাও একটু আটকে গেছে, কিন্তু তবুও আমার মনে হয় যারা দিদির কথা শুনতে চেয়েছিলেন, যারা দিদির কবিতা পাঠ শুনতে চেয়েছিলেন, সেটা আমার মনে হয় সকলেই খুশি হয়েছেন, এবং প্রত্যেকেই অনেকেই মন্তব্য করেছেন, এবং সকলের মন্তব্য
হয়তো পড়ে শোনাতে পারলাম না, নিশ্চয়ই এরপরে আমরা কমেন্টের নিচে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সময় শেষ হয়ে এসছে, আমরা অনুষ্ঠানটি শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ, ভীষণ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। আর বিদ্যুৎ, তোমাকেও অনেক কৃতজ্ঞতা। দিদি ভালো থাকবেন আগামী দিন, হ্যাঁ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আর এইভাবেই আপনি কবিতার মধ্যে থাকুন, আমাদের সঙ্গে কবিতা আমাদেরকে উপহার দিন, বিভিন্ন পত্র পত্রিকায় আবার যেন আপনার কবিতা আমরা পড়তে পারি। এই আমি কি একটা জিনিস বোঝাতে পারলাম? বলো বলো। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম দিক থেকে যে লেখাগুলো লিখেছি, আজ এই লকডাউনে এসে আমি আমার লেখার সমস্ত ধারাগুলি অন্যভাবে পাল্টে নিলাম, যার জন্য পরের কবিতা এই কবির কথাটাই আমি জানালাম। মানে আমি অন্যভাবে লকডাউনে তোমার কবিতার ধারা পরিবর্তন হয়েছে, সেটা আমরা এই বিদ্যুৎ একটি ব্লগজিন করে, ওয়েবজিন করে, সেখানে আমি দেখেছি লকডাউন বলে একটি কবিতা প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখলাম যে একটু ধারা পরিবর্তন হয়েছে, কিন্তু আগের কবিতায় অনেক মাইথোলজিক্যাল বিষয় উঠে এসেছে, বা যে তুমি যে জায়গায় থেকেছো সেই জায়গার কথা, গ্রাম জীবনের কথা উঠে এসেছিল। এইখানে একটু ধারার পরিবর্তন হয়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি। এবার আগামী দিনে এই কবিতাগুলো যত প্রকাশিত হবে সেইভাবে আমরা বুঝতে পারবো। নিশ্চয়ই আমরা আরো একবার দিদির কবিতা নিয়ে আলোচনায় আসবো। তো আজকের মতো এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।